সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন ভিডিওর সাথে আবার চলে এসেছি। তো আজকে মেনলি আমরা ডেটা স্ট্রাকচারের যে সিকোয়েন্সটা ফলো করছিলাম প্লেলিস্টে, সেটাকে আমরা ফলো করব। এর আগের ভিডিওতে আমি অ্যারে নিয়ে বলেছিলাম, তো মেনলি ডিএস এর একটা ওভারভিউ দিয়েছি। তো যদি না তোমাদের অ্যারেটা ভালো করে ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে তোমরা একটা কাজ করো, কমেন্ট বক্সে আমাকে রিপ্লাই করে দিও। তো কমেন্ট বক্সে তোমরা গিয়ে কমেন্ট করে দিও যে আমাকে অ্যারেটা, তাহলে আমি ভালো করে ওটাকে আরেকবার করে ভালো করে টোটাল ডিপ ওয়েতে আমি ওটাকে বুঝিয়ে দেবো। তো যেহেতু আমি ওটাকে কন্টিনিউ করছি, তো অ্যাডের ফরম্যাটটা আমাদের অলরেডি আমাদের জানা আছে, বেসিক একদম ডেটা স্ট্রাকচার। যখন আমাদের বেসিক শেখানো হয় তখনও আমরা 1D অ্যারে, 2D অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারেগুলো আমরা অলরেডি প্রোগ্রাম করে এসেছি। আর সিউডো কোডগুলো আমরা জানি মোটামুটি। ওভারঅল অ্যালগোরিদম উইথ টাইম কমপ্লেক্সিটিও আমাদের মোটামুটি জানা আছে, মানে বেসিক একটা ওয়ার্কিং আমাদের জানা আছে। তো এরপরেও যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট বক্সে বলে দিও, তো আমি সেটার উপরে ডিপলি ভিডিও বানিয়ে দেবো। তো আপাতত আজকের কন্টেন্টের জন্য মেনলি সেটা হচ্ছে স্ট্যাক আমি আজকে করিয়ে দিই। তো এখানে আমি যেমন লিখলাম স্ট্যাক। তো সবার আগে জানতে হবে যে ডেটা স্ট্রাকচার যেটা পড়ছি, তো সেটা লিনিয়ার নাকি নন লিনিয়ার। ঠিক আছে, সবার আগে এটাকে বোঝা দরকার। তো আমি এখানে পাশে লিখলাম যে ডিএসএ কত কত টাইপের, মেনলি মানে ডেটা স্ট্রাকচার কত কাইন্ডের হতে পারে। মেনলি দুটো ভাগে ভাগ করা যায়, বেসিকলি দুভাগে ভাগ করা যায়। তো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমাদের লিনিয়ার, আরেকটা হচ্ছে কি আমাদের নন লিনিয়ার, রাইট। তো আমরা লিনিয়ার বলতে কি বুঝি, যে একটা সিকোয়েন্স ফলো করছে, মিনস অর্ডারিং এ আছে। ঠিক আছে, তার মানে এটা নয় যে নন লিনিয়ার মানে সে অর্ডারিং এ নেই। তো আগে এক্সাম্পল গুলো বলি, তাহলে এক্সাম্পল বললে তোমাদের হয়তো বলতে মানে বুঝতে সুবিধা হবে। তো লিনিয়ারের মধ্যে বেসিক যেটা পড়ে সবার ফার্স্টে, আমরা এর আগেও দেখেছি অ্যারে। তারপরে আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে স্ট্যাক। ঠিক আছে, তারপরে আমাদের এরকম করে করে কিউ, তারপরে আমাদের হচ্ছে লিঙ্ক লিস্ট, রাইট। এগুলো হচ্ছে সবকিছু লিনিয়ার ডেটা স্ট্রাকচারের আন্ডারে পড়ে। তো সেকেন্ডলি যেটা আছে আমাদের নন লিনিয়ারের মধ্যে কি কি পড়ে, তো মেনলি ট্রি পড়ে, মেনলি গ্রাফ পড়ে। এরপরেও আরো কিছু কিছু আছে। তো বেসিক আমাদের যেগুলো আছে সেগুলো আমি এখানে মেনশন অলরেডি করে দিয়েছি। তো মেনলি ডিফারেন্সটা আগে সবার আগে ক্লিয়ার করা দরকার, যে অ্যারে আর হচ্ছে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এরা কার আন্ডারে পড়ে, লিনিয়ার লিঙ্ক মানে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের আন্ডারে পড়ে। তো আর নন লিনিয়ারের মধ্যে কি পড়ছে, ট্রি আর গ্রাফ। তো বেসিক যেটা ফিলোসফি আমাদের এখানে থাকার দরকার, তো সেটা হচ্ছে গিয়ে লিনিয়ার মানে এমন ভাবে মনে রাখতে হবে যেটা অর্ডারিং এ আমরা পেয়ে যাবো। তো মিনস হচ্ছে যেটা আমরা একটা সিকোয়েন্সে পেয়ে যাবো, রাইট। তো নন লিনিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা একটা সিকোয়েন্স পাচ্ছি না, মানে স্ট্রাকচারটা এমন, বাট হচ্ছে একটা সিকোয়েন্স অর্ডার, মানে অর্ডারিংটা মেনটেন করছে। সিকোয়েন্স বলাটা ভুল হবে, অর্ডারিংটা মেনটেন করছে, বাট হচ্ছে কি কিছু না কিছু ফরম্যাটে থ্রু দ্য হেল্প অফ সাম পয়েন্টার, স্পেশাল পারপাস পয়েন্টার, কিছু না কিছু ভাবে একটার সাথে একটা লিঙ্ক টাপ আছে, একটার পর একটা অ্যাড্রেস, একটার পর একটা অ্যাড্রেস। যেমন যদি আমি ট্রির কথা বলি, একটা এক্সাম্পল নিয়ে নিই, ট্রি পরে হয়তো যদি নাও জানা থাকো তাতে কোনো প্রবলেম নেই। তো আমরা জানি বেসিক হচ্ছে গিয়ে কি, ট্রি আঁকতে গেলে তার একটা প্যারেন্ট নোড থাকে, তাহলে এটা হচ্ছে আমার একটা প্যারেন্ট নোড, আর এগুলো হচ্ছে আমরা C1 C2 হচ্ছে আমাদের চাইল্ড নোড। ঠিক আছে, তো তার মানে ওয়ান কাইন্ড অফ যদি আমরা উপস পড়ে থাকি, তো অলরেডি আমরা জানি যে উপসের কনসেপ্টে বা আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টে অলরেডি বলা আছে যে কিছু কিছু প্রপার্টি হয় আমাদের, যেমন হচ্ছে ক্লাস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, ডেটা হাইডিং এর যে ব্যাপারগুলো আমরা অলরেডি জানি। তাহলে যখন প্যারেন্ট ক্লাস থেকে যখন চাইল্ড ক্লাসের মধ্যে ডেটাটা কি হয়, সাপোজ ইনহেরিটেন্সের এক্সাম্পল বলছি, যদি মানে আমাদের যে প্যারেন্ট ক্লাস আছে, প্যারেন্ট ক্লাসের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স যদি চাইল্ড নোডেও চলে আসে, তার মানে কি হচ্ছে, ওভারঅল যে ডেটাটা আমার প্যারেন্ট নোডে আছে সেই ডেটারই প্রপার্টি আমার সেকেন্ড নোডে বা চাইল্ড নোডে চলে আসছে। ঠিক আছে, C1-এও আসবে আর C2-তেও আসবে। আর যদি চলে আসে তার মানে কি হচ্ছে, ওয়ান কাইন্ড অফ সিকোয়েন্স অর্ডার করছে না। তো এইটাকে ভালো করে বুঝতে হবে। তো লিনিয়ার আর নন লিনিয়ারের মধ্যে আশা করি কিছুটা ফরম্যাট বুঝতে পেরেছো, কিছুটাই ডিফারেন্স। এমন না যে সিকোয়েন্স নেই, ট্রিতে বলতে পারবো না যে আমরা সিকোয়েন্স হয় না, অর্ডারিংয়েই চলে ব্যাপারটা। বাট ডিফারেন্সটা বুঝতে হবে স্ট্রাকচারের মধ্যে। ঠিক আছে, স্ট্রাকচারটা কেমন, ওভারঅল আমাদের স্ট্রাকচারটাই বোঝাটা বা অ্যানালাইসিস করাটাই হচ্ছে ডিএসএ। তো আমি অ্যাডে অলরেডি বলে দিয়েছি। তো তারপর আমি স্ট্যাক নিয়ে যেহেতু আমি শুরু করছিলাম, স্ট্যাকটা আমি এখানে পাশে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো সবার আগে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাতে আমরা যদি স্ট্যাক বলি, স্ট্যাক মানে কি বুঝি, স্তূপ। ঠিক আছে, 1 by 1 আমরা কালেকশন যদি কিছু রাখি, সাপোজ হচ্ছে আমি একটা টেবিল রেখেছি, টেবিলের মধ্যে 4খানা বই আছে। তো যখন একটার পর একটা বই, একটার পর একটা বই, একটার পর একটা বই যখন রাখছি, তাহলে কি হচ্ছে, একটা স্তূপ হয়ে যাচ্ছে। তাহলে স্ট্যাক ইজ নাথিং বাট একটা স্তূপ, মানে আমরা বাংলায় যাকে বলি স্তূপ। তাহলে স্তূপ যখন হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে একটা অর্ডারিং আমি নিশ্চয়ই সাজাচ্ছি, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, তো একটা সিকোয়েন্স ফলো করছে। তো
তো এই ফরম্যাটটাই যদি তোমাদের মাথায় ঢুকে যায় তাহলে তুমি এখান থেকে ব্যাপারটা বুঝে যেতে পারো। তো স্ট্যাক সবার আগে মানে আমি দেখো বেসিক বলে লাভ নেই, মানে ডেফিনেশন মুখস্থ করা বা এইসব মুখস্থ থেকে যত পারো বিরত থাকো। তো ডেফিনেশন এখানে বলার চেয়ে ব্যাপারটাকে যদি তুমি অ্যানালাইসিস করতে পারো সেটাই তোমার কাজে দেবে। কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না যে স্ট্যাক কাকে বলে, ডেফিনেশন কি, স্ট্যাকের প্রপার্টি, ক্যারেক্টারিস্টিক্স আর যে ফরম্যাটিং যেগুলো হয় সেগুলো তোমাকে বেসিক সবাই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তো আমি এখানে ডেফিনেশন না গিয়ে আমি ক্যারেক্টারিস্টিক্স দিয়ে বোঝাই, তাহলেই তোমরা ওখান থেকে ওভারভিউ পেয়ে যাবে। তো ফার্স্টে আমাদের যেটা জানতে হবে, স্ট্যাক ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তারপরে হচ্ছে গিয়ে কি, এবার বুঝতে হবে স্ট্যাকের আর কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে। তো স্ট্যাক যেটা হচ্ছে মেনলি একটা রুল ফলো করে, লিফো, আইদার আমরা এটাকে বলতে পারি ফিলো। আচ্ছা, লিফো আর ফিলোটা কি আমি এখানে নিচে বলে দিই। একটা জিনিস দেখো, স্ট্রাকচারটা আগে দেখিয়ে দিই, স্ট্রাকচারটা কিরকম দেখতে। তো স্ট্যাককে মেনলি আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেমোরি ব্লক। তো দেখো মানে ইন জেনারেল আমাদের কম্পিউটারের মধ্যে যে আমরা এগুলো কিসের মধ্যে পড়ি, মেমোরির মধ্যে। ডেটা স্ট্রাকচার মিনস হচ্ছে কি মেমোরিতেই ডেটাটাকে স্টোর করা হচ্ছে, কিছু ফরম্যাটে স্টোর করা হচ্ছে, কিছু লজিক্যাল ওয়ে মানে কিছু অ্যালগোরিদমের থ্রু ওটাকে আমি স্টোর করাচ্ছি ওর মধ্যে। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, তো এই স্ট্যাকের মেনলি আমরা যদি এখন বলতে চাই যে ডিএসএ যদি পড়ি, কিন্তু এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ফিলোসফি বা একটা অ্যাপ্রোচ। তো এরকম কোনো ডেটা স্ট্রাকচার কম্পিউটারের মধ্যে এক্সিস্টই করে না, মানে এরকম কোনো টাইপের মেমোরি নেই, কিন্তু এর যে অ্যাপ্রোচ, যেভাবে ওয়ার্কিং প্রসেস আছে সেইটা কম্পিউটার ফলো করে। তো সেটা আগে বোঝার দরকার, এটা এক্সিস্ট অ্যাকচুয়ালি করে না, মানে কোনো হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন নেই, কিন্তু সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন বলতে আমরা যেটুকু বুঝতে পারি, তো সেটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। স্ট্যাক মেনলি মেমোরি তো ওইভাবে থাকে না, তো আমরা যেগুলোকে অ্যাপ্রোচ বলি মেনলি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফিলোসফি বা অ্যাপ্রোচ। এইটা আশা করি ক্লিয়ার। তো এগুলো একটা মেমোরি ব্লক, এটার সাথে কিন্তু অ্যারেকেও রিপ্রেজেন্ট করা যেতে পারে, কেননা আমরা এখান থেকে ইন্ডেক্সিংও করে দিতে পারি মেমোরি ব্লকগুলোকে 0, 1, 2, 3, 4। তাহলে এটাকে অ্যারে হিসেবেও রিপ্রেজেন্ট করা যেতে পারে স্ট্যাককে, এই নিয়ে কোনো কনফিউশন থাকা দরকার নেই। তো ইন্ডেক্সিং দিয়ে আমি এটা বুঝিয়ে দিলাম। তো সাপোজ আমি কিছু মেমোরি এলিমেন্ট এর মধ্যে এন্টার করতে চাই, কেননা ডেটা নিয়ে তো আমাকে কাজ করতে হবে, ডেটাটাকে আমাকে ওখানে এন্টার করাতে হবে মোট কথা। তাহলে আমি কিছু ডেটা নিয়ে নিচ্ছি, তাহলে আমি কত অবধি স্টোর করতে পারবো, 0 to 4 ইন্ডেক্স অবধি, মানে 5খানা ডেটা আমি এখানে স্টোর করাতে পারছি। তো 5টা যে কোনো র্যান্ডম ডেটা নিয়ে নিই, 22, 23, 24, 25, 4টে আর একটা 26, সাপোজ এই কটা নিলাম। তো দেখো একটা অর্ডারিংই ডেটা নিয়েছি যাতে বুঝতে না প্রবলেম হয়। তো এরপরে কি করছি দেখো, সবার আগে দেখো কোন এলিমেন্টে আছে, সবার আগে হচ্ছে 22। তাহলে মেমোরি এলিমেন্টের মধ্যে মানে অ্যাজ এ মেমোরি এলিমেন্ট বা ওই যে স্ট্যাকটার মধ্যে আমরা যখন এটাকে এন্টার করাচ্ছি, সবার আগে কি হবে, সবার আগে এ আস্তে আস্তে গিয়ে কোন জায়গায় পড়বে, যেখান থেকে 0 ইন্ডেক্স আছে, মানে যে একদম লাস্ট পোর্শন থেকে এ ইনক্রিজ করা শুরু করবে। তাহলে 22টা কোথায় যাবে, এই জায়গাটায়। আমি একটু কালারিং করে নিচ্ছি যাতে করে ওটা বুঝতে না প্রবলেম হয়, কেননা স্ট্যাকের প্রপার্টিটা বোঝাটা সব থেকে বেশি দরকার। ঠিক আছে, অনেকগুলো কালার ইউজ করছি। তো 22টা কোথায় গেল, সবার লাস্টে গেল, কেননা আরেকটা আমি পাশে এক্সাম্পল বলে দিচ্ছি যাতে করে প্রবলেম না হয়। এটা ধরো কি জল খাওয়ার গ্লাস, তো তুমি যখন জলটাকে নিশ্চয়ই মানে গ্লাসের মধ্যে ভরবে, তো তখন কি করবে, জলটা নিশ্চয়ই একটা সাইড থেকে যাবে, রাইট? এটাই হচ্ছে জল খাওয়ার দিক আর এটাই হচ্ছে জলকে এন্টার করানোর দিক। ঠিক আছে, ব্যাপারটাকে বুঝবে, ফিলোসফিটাকে। তো জলটা এই প্রান্ত দিয়ে এন্টার করা যাবে, আবার জলটাকে এই প্রান্ত দিয়ে এক্সিটও করা যাবে, এন্ট্রিও করা যাবে অ্যাজ ওয়েল অ্যাজ এক্সিটও করা যাবে। ঠিক আছে, তো এই প্রপার্টিটাকে মাথায় রাখো। এখন এটা একটা ক্যারেক্টারিস্টিক আমি এখানে লিখিয়ে দিচ্ছি। তো মেনলি কি হবে, জল যখন ঢালছি সবার আগে কোথা থেকে ভরা শুরু হবে, নিশ্চয়ই ওপর জায়গা থেকে শুরু হবে না, নিচের জায়গাটা ফাঁকা থাকবে, এরকম তো ফালতু ফিলোসফি তো হয় না। তো জলটা এখান থেকে আস্তে আস্তে ভরা শুরু হবে। ঠিক আছে, তারপর কি হবে, ইনক্রিজ করতে 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 আপার পোর্শনে যাবে, রাইট? ঠিক সেরকমই জিনিসটা হচ্ছে। 22 আগে গেল, 22-এর পরে কোন এলিমেন্ট আসবে, 23টাকে এখানে বসালাম। তারপরে কত আসবে আমাদের, তারপরে আসবে আমাদের 24, তারপরে কত আসবে 25, তারপরে আসলো 26। আশা করি ফিলোসফিটা বিরাট ক্লিয়ার। ঠিক আছে, খুব বেসিক ফিলোসফি। এখন দেখো যে এলিমেন্টগুলো আমি নিলাম, তাহলে কি নিচু থেকে মানে একদম লোয়ার ফ্লোর থেকে, গ্রাউন্ড স্টেট থেকে, মানে ইলেকট্রন যেমন হয় গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেশন স্টেটে গিয়ে চলে যাচ্ছে। তার মানে কি আস্তে আস্তে লেভেলটাও আপ করছে। ঠিক আছে, মানে আস্তে আস্তে 0 থেকে 4 ইন্ডেক্স অব্দি আপ করছে। তাহলে এখানে ওভারঅল কি হলো দেখো, স্ট্যাকটা ফুল হয়ে গেল, যতটা অ্যামাউন্ট ছিল সেটা ফুল হয়ে গেছে। তো এখন ফুল হয়েছে না হয়েছে এটা আমার দেখার বিষয় নয়, রুলটা দেখো। তাহলে তুমি এখানে দেখতে পারবে সবার লাস্টে কোন এলিমেন্টটাকে নিলে বলো, 26। আচ্ছা, এলিমেন্টটা তো ফুল হলো, সেটা তো ক্লিয়ার, কিন্তু এটাকে যখন বাইরে বার করবো,
তো সবার আগে কোনটাকে বার করবো? নিশ্চয়ই লাস্টের থেকে বার করবো না। জল যখন আমরা গ্লাস থেকে ফেলবো তাহলে নিশ্চয়ই উপরের যে জলটা আছে সেটা আগে পড়বে, তারপর আস্তে আস্তে নিচের জলটা পড়বে। আশা করি ফিলোসফিটা ক্লিয়ার। তো এইভাবেই যদি আমরা সিমিলারলি ধরি তাহলে 26টাকে আগে বার করব, তারপর আস্তে আস্তে 25টাকে রিমুভ করব, তারপরে 24কে রিমুভ করব, 23কে রিমুভ করব, আর 22কে রিমুভ করব। তার মানে কি আস্তে আস্তে এক একটা করে রিমুভ করতে যাচ্ছি আর এক একটা করে 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 জায়গা স্পেস ফাঁকা হচ্ছে। তাহলে একটা জিনিস এখানে নোটিস করলে, যে এলিমেন্টটা আমি লাস্টে রেখেছিলাম, লাস্টে কোন এলিমেন্ট রেখেছিলাম? 26, এই যে 26 আছে, তাহলে লাস্টের এলিমেন্টটা ফার্স্টে বেরিয়ে গেল। এই রুলটাকে বলা হয় লিফো, আর স্ট্যাক এই রুলটাকে ফলো করে। খুব ইম্পর্টেন্ট, এটা FCFS এর মতো কাজ করে। ওটা যখন অপারেটিং সিস্টেম পড়বে তোমরা, তো তখন অটোমেটিকলি বুঝে যাবে। প্রথম প্রথম একটু প্রবলেম হতে পারে। তো লিফো বলে কেন? লাস্ট এলিমেন্টটা ফার্স্টে বসছে। 4খানা তোমার কাছে বই আছে, এই একটা বই, তারপর একটা বই, তারপর একটা বই, তারপর আর একটা বই, ঠিক আছে? তো 4খানা বই আছে, তাহলে তুমি কি করবে? যেই বইটা তুমি লাস্টে রেখেছো সেইটাই তুমি আগে বার করবে, ঠিক আছে? তারপরে তারপরের বইটা, তারপরে মানে যে বইটা তুমি ফার্স্টে রেখেছো সেটাকে তখন কখন লাস্ট মানে কখন বাইরে বার করছো? লাস্টে। এটাকে এই জন্য বলা হয় ফিলো, ফার্স্ট ইন লাস্ট আউট, রাইট? ফার্স্ট ইন লাস্ট আউট বা লিফো, দুটোর মানে কিন্তু সেম। তাহলে ফার্স্টের এলিমেন্টটা কখন বার করছি? লাস্টে, মিনস লিফো। ফার্স্টের এলিমেন্টটাকে লাস্টে বার করা হচ্ছে। ওভারঅল আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে একটা রুল। তাহলে স্ট্যাক কি ফলো করে? লিফো বা ফিলো, ফার্স্ট ইন লাস্ট আউট বা লাস্ট ইন ফার্স্ট আউট, দুটোর মানে কিন্তু সেম। এবার যে ক্যারেক্টারিস্টিক 3 নম্বরে আছে সেটা হচ্ছে গিয়ে কি, এটা এক সাইড থেকে ইনসার্শন করে, এক সাইড থেকে ডিলিশন করে। মানে হচ্ছে কি, ফ্রম ওয়ান এন্ড একটা জায়গা থেকেই সে কি করছে? এলিমেন্ট ইনসার্শন হচ্ছে, একটা জায়গা থেকে এলিমেন্ট ডিলিশন হচ্ছে। তাহলে তাহলে আমি এখানে এইভাবে লিখে দিচ্ছি, ইনসার্শন and deletion from one end, একটা দিক থেকেই হচ্ছে, ঠিক আছে? তো একটা সাইড থেকেই হচ্ছে, ফ্রম ওয়ান সাইড বা ওয়ান এন্ড, যা ইচ্ছা ওখানে দিয়ে দাও। 3টে আমার দেখো প্রপার্টি হয়ে গেল। কেননা দেখো আমি ওটা বললাম কি, একটা সাইড থেকে ডেটাকে এন্টার করাচ্ছি, আবার একটা সাইড থেকে ডেটাকে রিমুভও করাচ্ছি, রাইট? এইটা হচ্ছে ক্লিয়ার হওয়া দরকার। এবার স্ট্যাকের উপর তো কিছু বেসিক অপারেশনও আছে। কেননা স্ট্যাকের উপর অপারেশন না করলে তাহলে আমাদের ডিএসএ পড়ার মানে হয় না। এটা যদি আমার স্ট্যাক হয় তাহলে কি কি অপারেশন এর মধ্যে করা যেতে পারে? অপারেশন তোমরা নিজেরাই দেখে বলতে পারবে। কি কি অপারেশন করা যেতে পারে? অ্যাড অপারেশন করা যেতে পারে। অ্যাড মানে কি? অ্যাড এর নাম মানে কিছুই না, ইনসার্ট করা, ডেটা এলিমেন্টকে অ্যাড করা, ডেটাকে এর মধ্যে এন্ট্রি করানো। তো যখন আমরা ডেটাকে এন্ট্রি করাই, ডেটা নিয়ে আমরা এন্ট্রি করাই, সেই অপারেশনটাকে বলা হয় পুশ অপারেশন, ঠিক আছে? তাহলে পুশ হচ্ছে সিমিলার টু অ্যাড অপারেশন অর দ্য ইনসার্শন অপারেশন। তাহলে পুশ মিনস ডেটাকে এন্ট্রি করানোর জন্য যে অপারেশনটা করি সেটাকে বলে পুশ অপারেশন। অ্যাজ ওয়েল অ্যাজ ডেটাটাকে যখন স্ট্যাক থেকে বার করে দেবো তখন সেটাকে বলা হয় পপ অপারেশন, ঠিক আছে? তো মেনলি এগুলোকে কিছু কিছু যখন ইমপ্লিমেন্টেশন করবো অ্যাজ এ ফাংশন এগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। তো এত কিছু জেনে লাভ নেই, বাট অপারেশনটা বেসিকটা জানো যে পুশ যেটা হচ্ছে ফর ডেটা অ্যাডিং আর পপ হচ্ছে ফর ডেটা ডিলিশন বা রিমুভ। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ফর ডেটা অ্যাড, আর এটা হচ্ছে ফর ডেটা রিমুভ, ঠিক আছে? তাহলে পুশ অপারেশন জেনে গেলাম, পপ অপারেশন জেনে গেলাম, ঠিক আছে? এবার পুশ আর পপ অপারেশন এর মধ্যে একটুখানি আরো ক্ল্যারিটি আনার জন্য আরেকটা আমি স্ট্যাক এঁকে নিই। ধরো এটা আমাদের কাছে একটা স্ট্যাক আছে, আমি ইন্ডেক্সিং দিচ্ছি না, মানে এটা মনে করো না যে আমি উইদাউট ইন্ডেক্সিং এটা করছি, ঠিক আছে? তার মানে এটা যে আমি একটা জাস্ট বেসিক অ্যাপ্রোচ নিয়ে চলছি। তো মেনলি কি হচ্ছে দেখো, পুশ আর পপ অপারেশনটা আমি তোমাকে এখান থেকে বলে দিই। পুশ অপারেশনের আগে আসি। পুশ অপারেশনটা তোমরা করলে পপ অপারেশনটা তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে, ব্যাপারটা আরো ক্ল্যারিটি দিয়ে বুঝতে পেরে যাবে। তো আমি এখানে একটা, দুটো, তিনটে, চারটে ডেটা আইটেম এখানে ইনসার্ট করতে পারবো। সাপোজ হচ্ছে ফার্স্ট আমি 2 এন্টার করালাম, তারপরে 3 এন্টার করালাম, তারপরে 4, তারপরে 5। এবার দেখো সাপোজ আমি যদি আরেকটা এক্সট্রা আইটেম যদি এর মধ্যে ডেটা আইটেমকে অ্যাড করতে চাই, সাপোজ আমি 6কে নিলাম আর 6কে এই জায়গার মধ্যে অ্যাড করতে গেলাম। তো সিমিলার গ্লাসের অপশনটা নাও। এবার গ্লাসটা ধরো তোমার একদম কানায় কানায় পূর্ণ, মানে একদম পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? তো গ্লাসটা পুরো ফিল। এর মধ্যে তুমি যখন এক্সট্রা জল অ্যাড করবে জলটা কি হয়ে যাবে? পড়ে যাবে, গ্লাস থেকে জলটা পড়ে যাবে। তার মানে ওভারঅল কি করছে, সে নিজেকে ফ্লো করে দিচ্ছে। কি ফ্লো হচ্ছে? ওভারফ্লো, টোটালটাই ফ্লো হয়ে যাচ্ছে। তার মানে এই 6কে কি করে দেবে? হজম করতে পারবে না, ওকে বার করে দেবে যে ভাগ এখান থেকে। তাহলে 6কে বার করে দিল মিনস কি অপারেশন হলো এটা, মানে সরি কি একটা আমরা ক্যারেক্টারিস্টিক্স পেলাম, সেটা হচ্ছে এই যে কন্ডিশনটা হলো সেটাকে বলা হয় ওভারফ্লো।
যখন আমরা পুশ অপারেশন করি তখন যদি ডেটা আইটেম মানে স্ট্যাক সাইজটা কি হয়ে যায়, স্ট্যাক সাইজের থেকে যখন ডেটা আইটেম মানে গ্রেটার হয়ে যায় তখন কি হয়, একটা ওয়ান কাইন্ড অফ ফ্লো হয়ে যায়, সেটাকে আমরা বলি ওভারফ্লো। ওভারফ্লো হওয়া মিনস কি, মানে বলতে পারি সে ডেটার ফ্লো, মানে ডেটাটাকে যখন ক্যাপাসিটি ওয়াইজ, যখন দেখো এর ক্যাপাসিটি কত 0 1 2 3, তাহলে নিশ্চয়ই এটা 3 ইন্ডেক্স অব্দি নিতে পারবে, 4 ইন্ডেক্স হলে হবে না, কেননা হচ্ছে 0 to 3 হচ্ছে 4খানা এলিমেন্ট জায়গা আছে, 5 নম্বর এলিমেন্টের জায়গা নিতে পারবে না, তাহলে কি হয়ে যাবে, কন্ডিশনটাকে বলা হয় ওভারফ্লো। আশা করি ওভারফ্লো ক্লিয়ার। এগুলোর আমি ডেফিনেশনে যাচ্ছি না, তোমরা জাস্ট জিনিসটাকে বোঝো, অটোমেটিকলি নিজে থেকে কনসেপ্ট বিল্ড হয়ে যাবে আশা করছি। তো এটা গেল ওভারফ্লো। এবার ওভারফ্লোর তো একটা সিনট্যাক্স জানা দরকার, কেননা ওভারফ্লোকে নিয়ে আমরা কাজ করব, তো কখন ওভারফ্লো হবে, কখন কি হবে, সেটা তো একটা বেসিক অ্যালগোরিদম বা একটা বেসিক সিউডো কোড হওয়া দরকার। তো আমি এখানে বলে দিই। তো দেখো আমরা মেনলি কিসের জন্য এটা করছিলাম, কোন অপারেশনের সময় হয় এটা, পুশ অপারেশন, তাহলে যার জন্য আমি ইনসার্ট করছি, ইনসার্শন লিখলাম। তো যে কোনো এলিমেন্ট নিলাম, সাপোজ হচ্ছে এ কে দিয়ে বোঝাচ্ছি। তারপরে হচ্ছে আরেকটা জিনিস আমি এখানে মিস করে গেছি, সেটা হচ্ছে সবার ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে, একটা নিচে এই পাশে একটা এক্সাম্পল নিচ্ছি দেখো। তো দেখো এখানে সাপোজ 3টে আমার কাছে জায়গা আছে, 1 2 3, 3টে এলিমেন্ট আছে। সবার ওপরে যে এলিমেন্টটা থাকবে, মানে সাপোজ ওপরে কি আছে 3, এই এলিমেন্টটাকে বলা হয় টস, বা যাকে বলা হয় টপ অফ দ্য স্ট্যাক, টপ অফ দ্য স্ট্যাক, সরি এটা কে হবে, সি কে, ঠিক আছে। তাহলে টপ অফ দ্য স্ট্যাক, বা তোমরা টপও বলতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে টস মেনলি কি, মানে টপ অফ দ্য স্ট্যাক হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এখানে আমি পাশে এখানে মার্ক করে লিখে দিচ্ছি। তাহলে টস কি হচ্ছে, টস ইজ এ স্পেশাল কাইন্ড অফ পয়েন্টার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেনলি ওয়ান কাইন্ড অফ স্পেশাল পারপাস পয়েন্টার। স্পেশাল পারপাস, কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে এটাকে আমাদের ইউজ করা হয়। তোমরা যদি সিও এ পড়ে থাকো, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার যদি পড়ে থাকো, তো সেখানে দেখবে আমরা জেনারেল পারপাস রেজিস্টার পড়তাম, ঠিক আছে। জেনারেল পারপাস মেনলি যেগুলো আমরা জেনারেল ভাবে ইউজ করি, আর স্পেশাল পারপাসও কিছু কিছু রেজিস্টার হয়। তো রেজিস্টার স্পেশাল পারপাসে অবভিয়াসলি আমরা কস্টিং এ যাচ্ছি না, তো জেনারেল পারপাস মানে হচ্ছে ইন জেনারেল আমরা ইউজ করবো, কস্ট অবভিয়াসলি কম হবে, আর স্পেশাল পারপাসে তাহলে কস্ট অবভিয়াসলি বেশি হবে। তো সেখানের ক্ষেত্রে আমরা দেখতে গেলে ওভারঅল যে ক্যাশ মেমোরি আমরা পড়ি, তো ক্যাশ মেমোরির যে পারফরমেন্স, ক্যাশ মেমোরি যে কিভাবে কাজ করবে, একটা কম্পিউটার কত এফিসিয়েন্ট হবে, কত ফাস্ট হবে, সেটা কোন মেমোরির উপর রিপ্রেজেন্ট করে, ক্যাশ মেমোরির উপর। ক্যাশ মেমোরির মানে ওভারঅল যদি আমরা পড়ে থাকি, ওভারঅল ক্যাশ মিস, ক্যাশ হিট, এগুলো যদি আমরা পড়ে থাকি, তো ওভারঅল একটা কনসেপ্ট পেয়ে যাবো যে রেজিস্টার কতটা ইম্পর্টেন্ট। সিপিইউ কে ফাস্ট করতে গেলে বেশি লাগে হচ্ছে রেজিস্টার, তো রেজিস্টারের উপর ডিপেন্ড করে কম্পিউটার কতটা ফাস্ট হবে। যে কম্পিউটারে বেশি রেজিস্টার কাইন্ড অফ মোর দ্যান বেশি রেজিস্টার থাকবে, তো তার অবভিয়াসলি তার দামটা বা কস্টিংটা বেশি হবে, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার, ওইদিকে যাচ্ছি না। তাহলে এটা হচ্ছে পয়েন্টার আমরা পড়েছি। পয়েন্টার মানে কি, পয়েন্টার ইজ এ ভেরিয়েবল হুইচ ক্যান স্টোরস দ্য অ্যাড্রেস ভ্যালু অফ অ্যানাদার ভেরিয়েবল, ঠিক আছে। তার মানে পাশে একটু বলে দিই, তোমরা যা নাও জানতে পারো, অসুবিধা নেই। তাহলে পয়েন্টার কি, একটা ভেরিয়েবল যেটা অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস ভ্যালু বা অ্যাড্রেস লোকেশন স্টোর করে। তাহলে পয়েন্টারকে কিভাবে রিপ্রেজেন্ট করতাম আমরা, এইরকম ভাবে। তাহলে এটা একটা স্পেশাল কাইন্ড অফ ভেরিয়েবল। তাহলে এর মাথায় স্টার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতাম, যেটা অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস ভ্যালু স্টোর করে। সাপোজ এই ভেরিয়েবলটার অ্যাড্রেস ভ্যালু এ নিজের মধ্যে স্টোর করছে, ঠিক আছে। ঠিক সেরকমই পয়েন্টারের কাজ তাহলে কি হলো, লোকেশনকে স্টোর করা। তাহলে সবার ওপরে যে আছে তার ভ্যালুটা কি, সেইটাকে সে স্টোর করবে, সেই অ্যাড্রেসটাকে স্টোর করবে। তাহলে এখানে 3 আছে, তাহলে টপ অফ দ্য স্ট্যাক এখানে টপ অফ দ্য স্ট্যাক যখন আমরা প্রিন্ট করাবো, তাহলে 3 বেরোবে, ঠিক আছে। তো এবার দেখো এই টপ অফ দ্য স্ট্যাক থেকে জিনিসটা ভাবো, যদি টপ অফ দ্য স্ট্যাক মানে ডেটা আইটেম যদি ফিল হয়ে যায় টপ অফ দ্য স্ট্যাক, তাহলে কি হয়ে যাবে, ওভারফ্লো হয়ে যাচ্ছে না, ওভারঅল ওভারফ্লো হয়ে যাচ্ছে। যখন যার মধ্যে জায়গা থাকছে না, তাহলে টপ অফ দ্য স্ট্যাক ইনক্রিজ হয়ে যাবে আর দেন ওভারফ্লো হয়ে যাবে। তো এই কনসেপ্টটাকে আমি এখানে বোঝাতে চাইছি। এ হলো, তারপর এখানে আমি টপ নিচ্ছি, যেটা আমি আগেও বললাম, টপের যে এলিমেন্টটা থাকবে, এখানে আইটেম লিখে নিচ্ছি, এখানে ম্যাক্সিমাম, ঠিক আছে। আশা করি এত অবধি ক্লিয়ার। তো এখানের অবধি ইনসার্শন, দেন প্যারেন্থেসিসের মধ্যে যা যা লিখলাম, আশা করি ক্লিয়ার। তো এরপরে দেখো ইফ টপটা যেটা আছে যদি ইজ ইকুয়ালস টু ম্যাক্স, ঠিক আছে, টপটা যদি ম্যাক্সিমাম হয়ে যায়, তাহলে কি হবে এখানে দেখো, দেন প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে একটু আগে বললাম, টপটা যদি ফুল হয়ে যায় কি হবে, ওভারফ্লো হয়ে যাবে। প্রিন্ট হচ্ছে স্ট্যাক ওভারফ্লো,
ঠিক আছে, আমি তো আগেও বললাম যে এটা যদি ইয়ে হয়ে যায় তাহলে কি হবে, এটা হচ্ছে আমাদের স্ট্যাক ওভারফ্লো। তারপরে হচ্ছে যদি ফিল হয়ে যায় তাহলে তো ওখানে কিছু করার নেই, তাহলে এক্সিট করে যেতে হবে, রাইট? এতটা ক্লিয়ার সিউডো কোডটা। তারপরে দেখো কি করতে হবে, যদি না হয় তাহলে তো ইফ, যদি হয় তাহলে এলসও হবে। এলস পোর্শনে আমি কি লিখছি, এলস আমরা কি লিখবো, এলস টপটাকে কি করতে হবে, টপ +1 করে ইনক্রিজ করব, দেন এ যেটা এলিমেন্টটাকে সেটাকে আমরা টপ বানিয়ে দেবো, দেন এটা আইটেমের ইকুয়াল হয়ে যাবে, দেন এটা হচ্ছে এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই ব্যাপারটা আমি ইনক্রিজের ব্যাপারটা এখানে আমি বলে দিই। সেটা হচ্ছে যদি টপটা কি করে কাজ করে মেনলি, তাহলে এটা একটা স্ট্যাক। এখানে কি হয়, এলিমেন্ট যখন আমরা ইনসার্ট করাই, মানে এলিমেন্ট যখন আমরা ইনসার্ট করাই, সাপোজ একটা এলিমেন্ট ইনসার্ট করালাম এ, তাহলে টপ এখন এলিমেন্টকে এই আছে, কিন্তু টপটা কি হয়, টপ ইজ ইকুয়ালস টু টপের সাথে একটা ভ্যালু অ্যাড হয়ে যায়, মিনস একটা ইন্ডেক্স ওপরে চলে যায়। তাহলে এই যে পয়েন্টার, মানে সাপোজ ধরো একটা কার্সার ব্লিঙ্ক করছে এখানের মধ্যে, ঠিক আছে, কার্সারটা যখন 1 হয়ে গেল, টপের সাথে 1 অ্যাড করব, তাহলে তার পরের ঘরে চলে যাবে। ঠিক আছে, সাপোজ সে একটা ভ্যালু পেলো বি, ইনক্রিজ করবে টপ +1, মানে টপ ইজ ইকুয়াল টু টপ +1, তাহলে আরেকটা ব্লিঙ্ক করে সে উপরের দিকে চলে গেল, তাহলে সেটা হয়ে গেল সি। তো এরকম করে করে টপটা মেনলি ইনক্রিজ হয়, যার জন্য আমি এখানে লিখেছি টপ ইজ ইকুয়াল টু টপ +1। তাহলে সবার উপরে যে এলিমেন্টটা এ ধরেছি, তাহলে এটা আইটেমের ইকুয়াল, দেন তাহলে হচ্ছে গিয়ে এক্সিট। আশা করি ক্লিয়ার হলো। তো তোমরা আমাকে এই যে যেরকম আমি ওভারফ্লোর জন্য বললাম, সেরকম পপ অপারেশন করলে কি হবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো অ্যাজ এ অ্যালগোরিদম। ঠিক আছে, অ্যাজ এন অ্যালগোরিদম এটা লিখে পাঠাতে পারো। তো পপ অপারেশনের আমি এটা বলে দিই। পপ অপারেশন কি, পপ অপারেশন হচ্ছে যখন ডেটা, মানে স্ট্যাক থেকে যখন ডেটাকে আমরা কি করবো 1 বাই 1 রিমুভ করবো। সাপোজ একটা এক্সাম্পল নিয়ে নিই, 22, 23, 24 আর এখানে 25। তাহলে এখানে কি করব, এক এক করে করে রিমুভ হবে, লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টের এলিমেন্টটাকে আগে ফার্স্টে আউট করবো। তাহলে 25কে আগে বার করলাম, তারপরে কত হচ্ছে 24কে তারপরে বার করলাম, তারপরে কি 23কে বার করলাম, তারপরে কি 22কে বার করলাম। তারপরে যদি কোনো এলিমেন্ট ডিলিট করতে যায়, দেখো এমনি জায়গা নেই, নাল, যখন স্ট্যাকটা কোনো এলিমেন্ট নেয় না তাহলে তাকে আমরা কি বলি, এমটি স্ট্যাক। এমটি স্ট্যাক যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, 0 এলিমেন্ট, তাহলে সেটা হচ্ছে এমটি স্ট্যাক। তাহলে তারপরেও যদি ডিলিট অপারেশন হয়ে যায়, মানে মিনস স্ট্যাকটা খালি আছে এমনিতে, তো ওর মধ্যে এলিমেন্ট ডিলিট করার মতো জায়গা নেই, এই কন্ডিশনটাকে বলা হয় আন্ডারফ্লো। তাহলে ওভারফ্লোতে কি বললাম, ওভারফ্লো ইজ ফর মানে পুশ অপারেশন। তাহলে ওভারফ্লোতে ডেটাটা কি হচ্ছে, টপ ইজ ইকুয়াল টু টপ +1 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে ঠিক সিমিলার এখানে টপ ইজ ইকুয়াল টু টপ -1 করে করে এক করে করে নিচে যাবে, এক করে করে নিচে যাবে, এক করে করে নিচে যাবে, আপ টু যতক্ষণ না নিচে পৌঁছাচ্ছে। তাহলে ওভারফ্লো যখন হচ্ছে তাহলে মেইনলি কি মানে পুশ অপারেশনের জন্য হচ্ছে। আর যখন আমরা পপ অপারেশন পারফর্ম করছি, পপ অপারেশন ধরছি, তাহলে সেখানে কি হচ্ছে, আন্ডারফ্লো হচ্ছে, মানে এলিমেন্ট ডিলিট করতে করতে আর ওখানে কোনো এলিমেন্ট নেই, ফাঁকা। তারপরেও যদি ডিলিট অপারেশন হয় তাহলে সেটা তো আন্ডারফ্লো, তাহলে ওখানে কোনো ডিলিট করার মতো জায়গা নেই। তাহলে এই দুটো এরর দেয়, একটা ওভারফ্লো, একটা আন্ডারফ্লো। আশা করি এই এরর দুটো ক্লিয়ার। তো বেসিক অপারেশনগুলো আমি এখানে মেনলি বলে দিয়েছি। ঠিক আছে, তো এবার একটা বেসিক অ্যাপ্রোচ বলে দিই কিভাবে সিকোয়েন্সগুলোকে অর্ডারে ফলো করতে হবে। একটা পুশ অপারেশন দিয়ে বলে দিচ্ছি আর একটা পপ অপারেশন দিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে, একটা পুশ দিয়ে করবো আর একটা পপ দিয়ে করবো। তাহলে সাপোজ ফার্স্টেরটা হচ্ছে পুশ অপারেশন দিয়ে করি আর পরেরটা পপ অপারেশন দিয়ে করি। তাহলে কি হচ্ছে, পুশ অপারেশন যখন করাচ্ছি তাহলে ডেটা এলিমেন্টটা কি, লাস্ট ইন ফার্স্ট আউট, এই তো এইগুলো 1, 2, 3, 4। ঠিক আছে, তো সাপোজ আমি আগে সিকোয়েন্সটা না লিখে এখান থেকে স্ট্যাক থেকে বলি, তো একটা অন্য এক্সাম্পল নিচ্ছি, এ, তারপরে বি, তারপরে সি। তাহলে এটাকে যখন আমরা পুশ করব, ঠিক আছে, পুশ করব যখন, তার মানে কি ফার্স্টেরটা লাস্টে যাব, ফার্স্টেরটা এলিমেন্টটা লাস্টে যাবে, তাহলে সেইভাবেই লিখবো। তাহলে ফার্স্টে কি এলো এ, তারপরে কি এলো বি, তারপরে কি এলো সি। এটা হচ্ছে ফর পুশ অপারেশন, মানে একটা একটা করে জিনিস, ধরো কি আমার একটা বক্স আছে, এই বক্সের মধ্যে কি হচ্ছে, সাপোজ নাম্বার 1কে ফার্স্টে ঢাললাম, তাহলে আমি একটা করে করে নোট করছি, নাম্বার 1, তারপরে কে গেল নাম্বার 2, তারপরে কে গেল, মানে এক একটা করে এন্ট্রি করাচ্ছি আর এক একটা করে নাম লিখছি। তাহলে সেটাই ওর সিকোয়েন্স হবে, মিনস ফিলোতে হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট। ঠিক আছে, তো এরকম ভাবে ব্যাপারগুলোকে মনে রাখতে হবে। আর পপ অপারেশনটা কি, লাস্ট ইন ফার্স্ট আউট। তো ব্যাপারটা মানে কনফিউজ হয়ে, তার মানে কি এ বি সি যদি আমরা এখানে লিখি, তাহলে এখানে কি করে করে লিখবো সিকোয়েন্সটা, পপ যখন করবো তাহলে নিশ্চয়ই আগে যেটা এলিমেন্ট আছে সেটাকে আগে ডিলিট করবো, তাহলে সি কে আগে লিখবো, তারপরে কে কাকে ডিলিট করবো, বি কে, তারপরে ডিলিট করবো কাকে, এ কে। আশা করি আপ টু দিস মানে ওভারঅল যা যা কনসেপ্ট আমি এখানে বলে দিলাম, তো আশা করি ক্লিয়ার আছে। তো এমটি স্ট্যাকের ব্যাপারটা বলে দিলাম। আরেকটা অপারেশন হচ্ছে পিক অপারেশন।
পিক মানে হচ্ছে যে লোকেশনটি আপাতত আমরা আছি, সাপোজ যে এলিমেন্টটা নিয়ে আমরা কাজ করছি, সাপোজ বিতে আমরা আছি, তাহলে বিতে আমরা কোন অপারেশন করব যখন আমরা মেনলি কোনো কাজ করব? পিক অপারেশন। পিক অপারেশন মিনস হচ্ছে যে অপারেশনের উপর মানে যে স্ট্যাকের যে মেমোরি লোকেশন আমরা কাজ করছি, সাপোজ এটা ইন্ডেক্স নাম্বার 1, তাহলে 1 এর উপর যখন আমরা কাজ করছি যে ইন্ডেক্স নাম্বার, তাহলে সেই জায়গাটাকে বলা হবে তাহলে কি অপারেশন করছি? পিক অপারেশন। মিনস ওই জায়গা রিলেটেড কোনো অপারেশন আমরা পারফর্ম করছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ব্যাপার। এখানে আমি মোটামুটি এখানে যা যা আছে এখানে বলে দিলাম। এবার স্ট্যাকের কিছু কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তোমাদেরকে বলে দিই। অ্যাডভান্টেজ কি কি হতে পারে তোমরা নিজেই ভেবে বলো। অ্যাডভান্টেজ হচ্ছে একটাই, যে হচ্ছে ডেটাটা অর্ডারে থাকে, তাহলে যখন আমাকে ডিলিট অপারেশন করতে হচ্ছে বা আমাকে যখন ইনসার্শন করতে হচ্ছে, আমার একদিক দিয়ে কাজ মিটে যাচ্ছে, কারণ এর মধ্যেই আমি কি করছি? ইনসার্ট করাচ্ছি, এর মধ্যেই আমি ডিলিট করছি। তাহলে আমার কি হচ্ছে? ওয়ান কাইন্ড অফ বলতে পারো আমার টাইমটা অনেকটা, মানে ইন জেনারেল আমি টাইম বলবো না, কথাটা ইউজ করা একটা ভুল হবে, কারণ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো যখন আমরা অপারেশন করছি অর্ডার বাই অর্ডার পেয়ে যাচ্ছি, সাপোজ এখানে 1 আছে, তারপর 2 আছে, তারপর 3, তাহলে ডেটাটাকে আমরা অর্ডারিংয়ে পাচ্ছি। তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে এর অর্ডারটা ম্যাটার করছে। অর্ডারটা তাহলে যত তাদের ডেটাটাকে পেয়ে যাবো ততই ভালো আমাদের জন্য। সেকেন্ড যদি বলি, এটার কিছু অ্যাডভান্টেজ বলতে কি, এটা হচ্ছে একটা ফিলোসফি। আমি আগেই বলেছি লাস্ট ইন ফার্স্ট, এই লিফো আর ফিফো দিয়ে মানে ফিলো, এই দুটো জিনিস দিয়ে মানে একই সিমিলার জিনিস, সেম রুল। তো এর উপরে অনেক কনসেপ্ট বিল্ড হয়, এর উপর অনেক ডিএস এর কনসেপ্ট বিল্ড হয়, বা এর উপর অনেক অ্যাপ্রোচ কাজ করে। শুধু লিফো বলে বা মানে এই রুলের উপর নয়, মানে এই স্ট্যাকের উপর অনেক কাজ হয়। তো কিছু এক্সাম্পল আমি দিয়ে দিই, মানে অ্যাডভান্টেজের মধ্যে কিছু এক্সাম্পল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সাপোজ অটোমাটা থিওরি বা থিওরি অফ কম্পিউটেশন, মেনলি সবাই থিওরি অফ কম্পিউটেশন নামে জানে, অটোমাটা থিওরি দুটোই সিমিলার জিনিস, ঠিক আছে? তো ওখানে যখন আমরা পুশ ডাউন অটোমাটা, ঠিক আছে, পিডিএ যখন আমরা করি, তো পিডিএ যখন করি যে আমরা মানে মেন আমাদের যে টেপটা থাকে, তার টেপের মধ্যে আমরা কি করি? 1 বাই 1 যখন ডেটা আইটেম বা স্ট্রিংগুলোকে যখন আমরা এন্টার করাই, তখন তাহলে কি থাকে? ওর মধ্যে 1 বাই 1 যখন এন্টার করা হয়, ওটা স্ট্যাকের থ্রু করা হয়, ঠিক আছে? পুশ ডাউন অটোমাটা, এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। তো কিছু কিছু নেটওয়ার্কিং কনসেপ্টে এটাকে ইউজ করা হয়, কিছু কিছু অপারেটিং সিস্টেমেরও কনসেপ্ট আছে যেখানে এটাকে হার্ডলি ভাবে ইউজ করা হয়। তো আশা করি এইটা। আর বেসিক যেটা আমরা কোডিংয়ে করি, তো সেটা হচ্ছে ফর ফাংশন কল। ফাংশন কলের মধ্যে আমরা এটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারি। যখন কোনো একটা ফাংশনকে ডাকা হয়, তাহলে কোন ফাংশনটা আগে কাজ করবে, কোন ফাংশনটা পরে কাজ করবে, তো ফাংশন কলের উপর কিন্তু এটা ভালো ডিপেন্ডেন্ট। তো এই জন্য আমরা স্ট্যাককে ইউজ করি। এবার ডিসঅ্যাডভান্টেজ দেখো। ডিসঅ্যাডভান্টেজ এখান থেকেই তাহলে মানে আমরা অপোজিটটাও বার করে নিতে পারি, ডিসঅ্যাডভান্টেজেস। তো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি পড়ছে? ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে ফার্স্ট, দেখো একটা তো আমি বললাম অর্ডারিংয়ে পাচ্ছি, বাট অর্ডারিংয়ে পাওয়াটাই যে অ্যাডভান্টেজ হবে সবসময় তা না। কেননা একটা এখানে এক্সাম্পল নিই, যে এখানে 1, 2, 3 আছে, ঠিক আছে? তাহলে এটা হিউজ নাম্বারে হবে নিশ্চয়ই। এবার একটা ডেটা, 3টে ডেটা তো আমি ইন্ডেক্সিং করে করে রাখবো না, আমার মানে 1000, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন অব্দি ডেটা ওখানে থাকবে। তার মানে কি ওভারঅল আমরা যেটা বলতে চাইছি, যে এর মধ্যে যেটা হচ্ছে আমাদের যখন কোনো একটা জায়গায় পিক অপারেশন করতে হচ্ছে, কোনো একটা জায়গা নিয়ে আমরা কাজ করছি, সাপোজ 2, এই ডেটা আইটেমটাকে আমার এখন লাগবে এই মুহূর্তে, তাহলে আমাকে এমনি ওটা আমি তুলতে পারবো না ওখান থেকে। তাহলে সবার আগে আমাকে কি করতে হবে? এই যে 3টা আছে না, 3টাকে আগে রিমুভ করে বাইরে আনতে হবে, ঠিক আছে? 3টাকে বাইরে আনলাম, তাহলে এখানে 3 নেই, জায়গাটা দেখো ক্লিয়ার হয়ে গেল, ফাঁকা। তারপরে আমরা 2টাকে বার করে বাইরে বার করলাম। এত দূরে কি হলো? এই যে 3টা যেখান থেকে এসেছে তার বাড়ি তো পাঠাতে হবে, মানে 3টাকে এখানে রিপ্লেস করে দিতে হবে। তাহলে 3টা কি হবে? নিশ্চয়ই ওই ইন্ডেক্সটাই থাকবে না, তার পরেরটাই চলে যাবে। তাহলে 2 এর জায়গাটা 3 নিয়ে নিল, তাহলে দুটো জায়গা হয়ে গেল, আর বাদ বাকি এই জায়গাটা তাহলে কি হয়ে গেল? ব্ল্যাঙ্ক হয়ে গেল। তাহলে ওভারঅল আমি এটা যেটা বলছি, এটা তো 3টে আমি অপশন দিয়ে বললাম। এবার যদি একটু বড় থাকে, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে হচ্ছে এফ, যে কোনো স্ট্রিং আমি এখান থেকে নিয়ে নিয়েছি, তাহলে ওভারঅল কি হচ্ছে? ওভারঅল যদি আমরা এই যে সি এলিমেন্টটাকে নিতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে ডিটাকে বার করতে হবে, ইটাকে বার করতে হবে, এটাকে বার করতে হবে, অমুক এতগুলো স্ট্রিং আমাকে বার করতে হবে। তারপর সিটাকে আউট করে মানে পপ করে আবার ওই এলিমেন্টগুলোকে ওই জায়গায় রাখতে হবে। তাহলে দেখো বিরাট টাইম কনজিউমিং, বিকজ 1 এন্ড থেকে ইনসার্শন হয় আর 1 এন্ড থেকে ডিলিশন হয়, রাইট? আশা করি ক্লিয়ার। তাহলে এর ডিসঅ্যাডভান্টেজ একটাই, এর টাইম কমপ্লেক্সিটি বিরাট ম্যাটার করে যায়। কেননা একটা জায়গা থেকে যদি এন্ডিং করে, একটা জায়গা থেকে ডিলিশন করে, তাহলে ব্যাপারটা অনেকটা টাইম কনজিউমিং। এটাই হচ্ছে মেন ডিসঅ্যাডভান্টেজ অফ স্ট্যাক, রাইট? এতটা হচ্ছে ক্লিয়ার। এগুলো মেনলি হচ্ছে কিছু কিছু অ্যাপ্লিকেশন জায়গা, তো যেগুলো আমাদের জেনে রাখা দরকার, ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস একটু অ্যাডভান্সে যেটা আছে সেটা আমি এখানে বলে দিই, তো সেটা হচ্ছে এক্সপ্রেশন।
তো এক্সপ্রেশন মানে কি? এক্সপ্রেশন মানে হচ্ছে কিছুই না, আমরা যেগুলো মানে অ্যালজেব্রিক আমরা যে ইকুয়েশন যেগুলো করি সেগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমরা এক্সপ্রেশন বলি। তো আমরা যদি রেগুলার গ্রামার পড়ি, রেগুলার এক্সপ্রেশন পড়ি, তো সেখান থেকে এক্সপ্রেশন একটা কনসেপ্ট পেয়ে যাবো। মানে একটা ইকুয়েশন কিভাবে ফর্ম হলো, সেই ফর্ম হওয়ার পর মেমোরিতে কিভাবে স্টোর হচ্ছে। কেননা ভাই আমি যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 লিখি, এটা আমরা ম্যাথামেটিক্যালি বলতে পারলাম যে ব্যাপারটা এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, 2 হচ্ছে এখানে একটা নাম্বার, তাহলে এইরকম করে আমরা বলে দিলাম। স্টোর হবে কি করে? এটাকে নিয়ে গিয়ে নিশ্চয়ই এএলইউ কে গিয়ে প্রসেস করাতে হবে। তো অ্যারিথমেটিক লজিক ইউনিট কি করবে? সেটাকে নিয়ে প্রসেস করবে, সেটা সাম কাইন্ড অফ কিছু ডেটা রেজিস্টারের মধ্যে স্টোর থাকতে পারে সেই টেম্পোরারি টাইমের জন্য, এটা তো ডিপেন্ড করছে, ওটা অত ডিপে আমি যাচ্ছি না সিউয়ে। তাহলে ওভারঅল কি হচ্ছে, এই অপারেশনগুলো নিশ্চয়ই মেমোরিতেও পারফর্ম হবে নিশ্চয়ই, তাই না? এবার মেমোরিতেও কিছুভাবে ধরে রাখতে হবে তাকে। তো এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেইটাই হচ্ছে ব্যাপার। তো এক্সপ্রেশন মিনস আমরা কিছু মানে এখানে বুঝবো যেখানে আমরা প্লাস মাইনাস ইউজ করবো, অপারেটর ইউজ করবো, অপারেন্ড ইউজ করবো, যেটা আমরা অলরেডি ম্যাথামেটিক্সেও ইউজ করে এসেছি। ঠিক আছে, তো এক্সপ্রেশন মেইনলি তিনটে টাইপের হয়, একটা ইনফিক্স, একটা পোস্ট ফিক্স, আর একটা হচ্ছে প্রিফিক্স। তাহলে তিনটে কাইন্ডের এক্সপ্রেশন হয়, ইনফিক্স এক্সপ্রেশন, পোস্টফিক্স এক্সপ্রেশন আর প্রিফিক্স এক্সপ্রেশন। ইনফিক্স এক্সপ্রেশনের একটা এক্সাম্পল বলি। ইনফিক্স এক্সপ্রেশন মানে হচ্ছে কি একটা সাপোজ এক্সাম্পল নিই, a প্লাস বি ইজ ইকুয়ালস টু সি। সাপোজ এটা একটা এক্সাম্পল নিলাম, এটা একটা ইকুয়েশন বললাম। তাহলে এখানের মধ্যে দেখো অপারেন্ট কে কে, এখানে অপারেন্ট আর অপারেটর কে কে আছে। তো মেনলি এই ইকুয়েশনটার মধ্যে দেখো অ্যাকচুয়ালি আমরা অপারেন্ট কে পাচ্ছি, এ কে পাচ্ছি আর বি কে পাচ্ছি। আমি জাস্ট লেফট সাইডের জন্য কনসিডার করছি, সিও অ্যাকচুয়ালি একটা ওরকম ব্যাপার, বাট হচ্ছে এ আর বি হচ্ছে গিয়ে কি, এ আর বি হচ্ছে যাদের সাথে অপারেশনটা মেনলি পারফর্ম হচ্ছে। ঠিক আছে, তো আমি জাস্ট লেফট সাইড দিয়ে বলছি। তার মানে এখানে কি হচ্ছে, এই যে প্লাস যেটা আছে সেটা হচ্ছে অপারেটর। তাহলে এটা আমরা ইয়েতেও পড়েছি, এটা অপারেটর, আর অপারেটরটা কি করছে, একটা অপারেশন পারফর্ম করছে। এদিকেও একটা অপারেটর আছে, ইকুয়ালস টু অপারেটর, রাইট? আমরা এগুলো তো পড়েছি অলরেডি যে অপারেটর কি হয়, অ্যাসাইনমেন্ট অপারেটর পড়েছি, ইনক্রিমেন্টের ডিক্রিমেন্ট, এইসবের ব্যাপারগুলো আমরা জানি। তো বেসিক অপারেটরগুলো আমরা শিখেছি। তো অপারেন্ট এখানে আশা করি কি বোঝা গেল। আরেকটা যদি এক্সাম্পল নিই, এক্স প্লাস ওয়াই ইন্টু 2, এরকম যদি কোনো একটা সাপোজ এক্সাম্পল নিলাম র্যান্ডম, তাহলে এখানে অপারেন্ট কে কে আছে, এক্স আছে, ওয়াই আছে, তাই তো? এক্স আর মেনলি ওয়াই আছে, তাহলে যাদের সাথে আমরা আর 2 আছে, তো যাদের সাথে মেন ক্যালকুলেশনটা হবে, তাহলে এখানে প্লাস আর এখানে ইনটু আছে, তাহলে এগুলো কি অপারেটর, রাইট? আশা করি এতটা ক্লিয়ার। তাহলে আমি এখানে ইনফিক্সটা আগে বলে দিই। ইনফিক্সটা কি? ইনফিক্স হচ্ছে, ইন মানে কি, ব্যাপারগুলো বোঝো। ইন মানে কি মিডিল, মধ্যে। পোস্ট মানে কি পরে, যেটা আমরা পোস্ট ইনক্রিমেন্ট করি, মানে আগে ফার্স্টে ভ্যালুটা আগে দেবো, তারপরে ওটাকে পরে আমরা মানে ইনক্রিমেন্ট করবো আগে, তারপর পরে ওটাকে করবো, পোস্ট। তারপরে কি প্রি মানে কি, আগে ইনক্রিমেন্ট করবো দেন পরে ভ্যালুটা প্রিন্ট করবো। ঠিক আছে, ব্যাপারটা পোস্টের আর প্রির ব্যাপারটা আশা করে ক্লিয়ার করতে পেরেছি। পোস্ট মানে হচ্ছে গিয়ে কি, আগে ভ্যালুটা আমরা ইউজ করবো, তারপরে ওটাকে আমরা পরে ইনক্রিমেন্ট করবো। আর প্রি মানে আগে ইনক্রিমেন্ট করবো, পরে ভ্যালুটা ইউজ করবো। আশা করি যারা পড়েছো জানো ওটা। তাহলে পোস্ট মানে হচ্ছে পরে, তো আমি আফটার লিখে রাখছি, আশা করি বোঝা যাবে। তারপরে প্রি মানে কি, বিফোর, আগে। তাহলে যদি আমরা এখানে কিছু এক্সপ্রেশন, সাপোজ এখানে আমরা যদি কিছু এক্সপ্রেশন কনসিডার করি, লাইক এখানে কোনো একটা এক্সপ্রেশন মানে ইনফিক্সের যদি আমি এক্সপ্রেশন বলি, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু সি। তাহলে দেখো অপারেটর কোথায় আছে, মিডিলে আছে। তাহলে যে অপারেটরটা যখন দুটো অপারেন্ডের মধ্যে কাজ করব, যখন এক্সপ্রেশন মানে আমাদের যে এক্সপ্রেশনটা ক্রিয়েট হচ্ছে, তাহলে যখন আমাদের এই কাজটা হচ্ছে, তাহলে আমরা দেখছি কি অপারেটরটা মিডিলে চলে আসছে, তাহলে সেটাকে বলা হয় ইনফিক্স, মিনস অপারেটরটা মিডিলে থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ পোস্টফিক্সের যদি কথা বলি, পোস্টফিক্স মানে কি, এ বি প্লাস ইনটু, তাহলে কি অপারেটরটা যেটা আছে সেটা লাস্টে চলে যাবে। পোস্ট মানে কি পরে, আফটার। আর যদি প্রি বলি তাহলে প্লাস ইনটু এ বি। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা এক্সাম্পল, সিমিলার না। তো এখানে কি হচ্ছে, অপারেটরটা কি হচ্ছে, আগে চলে আসছে। তাহলে অপারেটর আগে যাওয়া মানে প্রিফিক্স, অপারেটর মিডলে যাওয়া মানে ইনফিক্স, আর অপারেটর লাস্টে যাওয়া মানে পোস্টফিক্স অপারেশন, রাইট? তো এখানে গেল ইনফিক্সড, পোস্টফিক্স, প্রিফিক্স। তো এগুলো এবার পরের ভিডিওতে আমি এর ইনফিক্সড আর পোস্টফিক্সের ব্যাপারটা বলবো, আর স্ট্যাকের একটা প্রোগ্রাম করে এখানে দেখাবো। আজকের জন্য এইটুকুই। তো ততক্ষণ ভালো থাকো, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। থ্যাংক ইউ।